দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মাজুর আল মতিন। কয়েকটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। শুরু করতে চাই বাংলাদেশের বিশ্বকাপে অংশ নেয়া না নেয়া নিয়ে। সেখানে আজকে আইসিসির তরফ থেকে জানানো হয়েছে মুস্তাফিজ দলে না থাকলে দল হয়তো নিরাপদ থাকবে। সেখান থেকেই কথা শুরু করতে চাই। সাম্প্রতিক রাজনীতির অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে চাই। চারজন সম্মানিত অতিথি শুরুতে থাকছেন আমাদের সাথে। আছেন জনাব মেহেদী হাসান পলাশ, তিনি সম্পাদক পার্বত্য নিউজ। আছেন সৈয়দ ইজাজ কবির, ব্যারিস্টার ল, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আছেন ডক্টর মির্জা গালিব, তিনি সহকারী অধ্যাপক, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। এবং আমাদের সহকর্মী জনাব রেজওয়ানুজ্জামান আছেন, তিনি বিশেষ প্রতিনিধি, চ্যানেল 24। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই রেজওয়ান, আপনার কাছে আসতে চাই। এমন দাবি এর আগে কখনো আসলে আইসিসি কারো কাছে করেছে কিনা যে অমুক খেলোয়াড় আসবেন আর তাকে আয়োজক দেশ নিরাপত্তা দিতে পারবে না, তাই তাকে ঘরে রেখে আসলেই ভালো হয়? এরকম আবদার আসলে কখনোই আইসিসি করেনি কিংবা কারো ক্ষেত্রে আমরা কখনো শুনিনি। সত্যি একটা নতুনত্ব কিংবা অভিনবত্ব যেটাই বলি আমরা বাংলাদেশের জন্য এবং বিশ্ব ক্রিকেটের জন্য, কিন্তু একটু ক্ল্যারিফাই করা দরকার আসলে দর্শকদের জন্য। এটা কিন্তু আইসিসির স্ট্যান্ড না। আমি আবারও বলছি, এটা পুরো আইসিসির স্ট্যান্ড না। এটা একটা আইসিসির নিরাপত্তা টিমের সাথে ক্রিকেট বোর্ডের নিরাপত্তা টিমের একটা ইন্টারনাল কনভারসেশন, যে রিপোর্টটা আসলে নর্মালি ক্লাসিফাইড রিপোর্ট, এটা বাইরে আসার কথা না, এবং ক্রিকেট বোর্ডও সেই রিপোর্টটি কিন্তু আসলে প্রকাশ করেনি। এটা আজকে ক্রীড়া উপদেষ্টা তিনি একটা অনুষ্ঠানে কথা প্রসঙ্গে তিনি বলেছেন, এবং এটাকে রেফারেন্স টেনে বলেছেন যে এই দাবিগুলো যখন করা হয় তখন আসলে ভারতে খেলার কোনো সুযোগ থাকে না এবং বাংলাদেশ তার আগের অবস্থানে অনড় আছে। কিন্তু আইসিসির আসল আনুষ্ঠানিক যে সিদ্ধান্ত সেটা আসলে আসবে, এবং সেটা এটার এই সিদ্ধান্ত দেখে যারা হয়তো আশান্বিত হচ্ছেন যে হয়তো বাংলাদেশের ম্যাচ সরিয়ে দেওয়া হবে ভারত থেকে, কিংবা ভারতে বাংলাদেশ নিরাপদ নয়, কলকাতায় নিরাপদ নয়, সেটা কিন্তু আসলে একটু আশাটা বাড়াবাড়ি হবে। আমার মনে হয় যে আইসিসি এমন কোন সিদ্ধান্ত হয়তো নাও দিতে পারে। সুতরাং আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এর পাশাপাশি এখন পর্যন্ত যে আলোচনাগুলো রয়েছে সেখানে ভারতের ক্রিকেট বোর্ড কি করছে, বা মাঝখানে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম বলল যে পাকিস্তানি ম্যাচগুলো আয়োজন করার জন্য প্রস্তুত আছে। বাস্তবে আসলে অবস্থাটা কি? এই ম্যাচগুলো অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া সম্ভব কিনা? লাস্টের কথা যদি বলি, সম্ভব, অসম্ভব তো নয়। যদিও সময় যত গড়াচ্ছে কমে আসছে। আপনি জানেন যে 7ই ফেব্রুয়ারি আসলে বিশ্বকাপ শুরু হবে ভারত এবং শ্রীলঙ্কাতে। সেই 7ই ফেব্রুয়ারি থেকে এখন 3 সপ্তাহের কিছুটা সময় একটু বেশি বাকি আছে, 4 সপ্তাহেরও কম। সুতরাং একটু ডিফিকাল্ট। আমি আবারও বলছি যে লজিস্টিক্যাল কিংবা ভেন্যু কিংবা আপনি ব্রডকাস্টার কিংবা হোটেল, এয়ার টিকিট, সবকিছু এটা নতুন করে রিঅ্যারেঞ্জ করতে হবে যদি বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়। সেটা আসলে একটু ডিফিকাল্ট, কিন্তু অসম্ভব নয়। আর পুরো অবস্থা যদি বলি, আমি বলবো যে এখন আসলে পুরো অবস্থা একটু টালমাটাল বলি, কিংবা পুরো অবস্থা যদি বলি একটু ঘোলাটে বলি, সেটা আসলে পারফেক্ট ওয়ার্ড হবে। কারণ সময় যত যাচ্ছে বাংলাদেশের আসলে কিন্তু সেই সম্ভাবনাটা কমছে যে ভেন্যু পরিবর্তনের ক্ষেত্রে, এটা আমার মনে হয়। কিন্তু বাংলাদেশ তার অবস্থানে অনড়। সেটা যদি বিশ্বকাপ বর্জন করতেও হয় সেই ক্ষেত্রেও এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমার সরকারের অবস্থান, ক্রীড়া উপদেষ্টার অবস্থান শুনে যেটা আমার মনে হয়েছে, এবং আজকে একটা অল্টারনেটিভ প্রস্তাবের কথাও আমরা শুনেছি যে কেরালা এবং তামিলনাড়ুতে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে কলকাতা এবং মুম্বাই থেকে। কিন্তু বাংলাদেশের গত পরশুদিনও ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট বলেছেন, আজকেও ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে ভারতের অন্য ভেন্যু তো ভারতেই। তাদের কথা স্পষ্ট যে ভারতের অন্য ভেন্যুতে যে বাংলাদেশ খেলবে না। কিন্তু তাহলে কি আসলে বাংলাদেশ অন্য কোনো ভেন্যু পাবে, নাকি আসলে বিশ্বকাপ বর্জন করতেই হবে? এই দুইটা অপশনই খোলা। আমি মনে করি যে আইসিসি হয়তোবা আরো একবার শেষ বিবেচনা করবে যে বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী, বাংলাদেশের একটা বড় বাজার, এবং বাংলাদেশ বিশ্বকাপ যোগ্যতার বলেই খেলছে, এবং বাংলাদেশের কারণগুলো যে ভ্যালিড সেটা তাদের ইন্টারনাল সিকিউরিটি টিমের রিপোর্টেই প্রমাণিত। সেটাকে তারা বিবেচনায় নিবে, এবং বাংলাদেশকে অন্য কোথাও বলতে শ্রীলঙ্কাতেই আসলে অন্য কোথাও, পাকিস্তান আয়োজন করতে চাইলেও আসলে এটা বাস্তবে সম্ভব না। ক্রীড়া উপদেষ্টা বলেছেন আরব আমিরাতেও খেলতে রাজি, সেটাও আসলে বাস্তবে সম্ভব হওয়া উচিত না। নর্মালি যেহেতু দুটো দেশ বিশ্বকাপের স্বাগতিক, সেইখানে আসলে থার্ড আরেকটা দেশ আসাটা আসলে এই মুহূর্তে সম্ভব না। কিন্তু যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো কিছু আবার হতেও পারে, সুতরাং আমি আশাবাদী যে বাংলাদেশ আসলে বিশ্বকাপ খেলবে। জি, ধন্যবাদ। মির্জা গালিব, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। এই যে ভারতের সাথে এই মুহূর্তে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থা, এবং তাতে সবশেষ মুস্তাফিজুর রহমানকে নিয়ে যা হচ্ছে, এর মধ্যে আসলে দুই দেশের রাজনীতি কতটুকু জড়িত? মঞ্জুর, ধন্যবাদ।
আমার বোধ হয় যে ভারতের সাথে আমাদের এখন যে পারস্পরিক সম্পর্ক, এটা তো ঐতিহাসিকভাবে অত্যন্ত বাজে জায়গায় আছে এবং খারাপ জায়গায় আছে। এখান থেকে আমাদের উত্তরণ ঘটাইতে হবে। কিন্তু তার আগে বোধহয় একটা জায়গায় আমাদের সবার খুব ক্লিয়ারলি স্পষ্ট হইতে হবে, সেটা হলো যে আজকে সম্পর্কটা যে অবস্থানে এসে দাঁড়িয়েছে তার একতরফা দায় দায়িত্ব ভারতের। তার কারণ হলো আমাদের এখানে গত 16 বছরের যে ফ্যাসিবাদ ছিল সেটা মূলত ভারতের প্রযোজনায় একটা ফ্যাসিবাদী প্রকল্প ছিল। ভারত একেবারে নেকেডলি সকল ধরনের আন্তর্জাতিক আইন ভায়োলেট করে নেকেডলি এখানে ইনভলভ হয়েছে। তো ভারতের পররাষ্ট্রনীতি যারা পরিচালনা করেন তাদের খুব স্পষ্টভাবে এটা বুঝতে হবে যে একটা প্রতিবেশী স্বাধীন রাষ্ট্রের সাথে সম্পর্ক, এটা কোনো দলের সাথে সম্পর্কের মধ্য দিয়ে হইতে পারে না, তার আভ্যন্তরীণ গণতন্ত্রের হস্তক্ষেপের মধ্য দিয়ে হইতে পারে না। এইটা রেসপেক্ট করার মধ্য দিয়ে, একটা জাতিকে, একটা নেশনকে রেসপেক্ট করার মধ্য দিয়ে হইতে হবে, সকল রাজনৈতিক দলের সাথে এবং নাগরিকের সাথে হইতে হবে। এবং আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাবো, তারা যে ভারতের চোখে চোখ রেখে একটা স্পষ্ট কূটনীতি করতেছে, স্পষ্টভাবে স্ট্যান্ড নিচ্ছে। আমাদের বিশ্বকাপ খেলা বন্ধ হইলে হবে, কিন্তু আমি ভারতের সাথে কোনো নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চাই না। এট দ্য সেম টাইম আমরা বলতে চাই আমরাও ভারতের যে কোনো আভ্যন্তরীণ রাজনীতি, তাদের সভারেন্টি আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের নাগরিকদের সম্মান করি, তাদের আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা হস্তক্ষেপ করতে চাই না। একটা মিউচুয়াল রেসপেক্টের মধ্য দিয়ে আমরা ভালো প্রতিবেশী হিসাবে একসাথে থাকতে চাই। জি, ধন্যবাদ। জনাব পলাশ, আপনার কাছে আসি। একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে সামনে যে নির্বাচনগুলো ভারতের অভ্যন্তরে হবে সেগুলোকে সামনে রেখে ধর্মকে পুঁজি করার জন্য আসলে খেলাকে কেন্দ্র করে বাংলাদেশ বিরোধিতার ব্যাপারটা উজিয়ে তোলা হচ্ছে, সেটা আসলে কতটুকু সত্যি মনে হয়, এবং বাংলাদেশ এখন পর্যন্ত যে রাস্তায় এগোচ্ছে দীর্ঘমেয়াদে বাংলাদেশের ক্রিকেট আসলে এর জন্য ক্ষতির মুখে পড়বে কিনা? ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হলো যে দেখেন, আমি আপনার এই চ্যানেল 24 এর একটা টক শোতে বলেছিলাম যে বাংলাদেশে যখনই ভারতের পছন্দের সরকার ক্ষমতায় না থাকে, ভারত তিনটা জায়গায় বাংলাদেশে হিট করে। একটা সংখ্যালঘু কার্ড, দ্বিতীয় চিটাগাং হিল ট্র্যাক্স, তৃতীয় জঙ্গিবাদ। তো আমরা নির্বাচনের পর এই 36 জুলাইয়ের পর থেকেই আমরা দেখেছি এই তিনটা কার্ডই খেলতে ভারতের। এখন এই পর্যায়ে এসে ভারত যে কার্ডটা খেলছে সেটা সংখ্যালঘু। আপনি জানেন যে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশ ভারত স্বয়ং নিজে। এবং সর্বশেষ যে ঘটনাটা ঘটলো, যে আপনার বড়দিন, আপনি দেখেছেন যে সারা ভারতে বড়দিনের উৎসবগুলোতে হামলা করেছে এবং বিভিন্ন ভাঙচুর করেছে। সেখানে গিয়ে তারা অন্য গান বাজনা বাজিয়ে নানাভাবে তারা এইগুলো করেছে। এবং আপনি জানেন যে এই কিছুদিন আগে জুয়েল রানা নামে একটা বাঙালি ছেলে, সে শুধু বাংলা ভাষা বলে এবং তার নাম জুয়েল রানা, সেই জন্য তাকে পিটিয়ে মারা হয়েছে। আপনার ত্রিপুরার একটা ছেলে অ্যাঞ্জেল চাকমা, তিনি উত্তরপ্রদেশে তিনি গিয়েছিলেন, তার চেহারা যেহেতু ভারতীয়দের চেহারার মতো না, সেজন্য চিঙ্কি চাকমা নাম দিয়ে তাকে পিটিয়ে মারা হয়েছে। 1 তারিখে ত্রিপুরাতে আরেকটা দিদার শেখ নামে একটা লোককে, শুধু তিনি মুসলিম এবং বাঙালি বলে তার অর্ধেকটা মাটিতে পুঁতরে তাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পরে তার চিৎকারে লোকজন এসে তাকে রক্ষা করেছে। এই যে ভারতে প্রতিদিন প্রতিনিয়ত, এবং আপনি ভারতীয় মিডিয়াগুলোতে দেখেন, ভারতের ওয়েবসাইটগুলোতে দেখেন যে তোমরা বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে কথা বলছো, তোমরা তো ভারতের সংখ্যালঘু নিয়ে কথা বলছে না তারা। তো কাজেই এই যে আজকে মুস্তাফিজকে নিয়ে যে কাজটি তারা করেছে, এটা আসলে 36 জুলাইয়ে এখানে আওয়ামী লীগের পতন, এটা ভারত মেনে নিতে পারছে না। একই সাথে এই যে ফ্যাসিবাদী শাসন আমলে বাংলাদেশের অভ্যন্তরে ভারত যে তার একটা নেটওয়ার্কটা করেছিল, সেই নেটওয়ার্কের একটা বড় ধরনের ধাক্কা এবং বড় ধরনের ধস নেমেছে, এটাও ভারত মেনে নিতে পারছে না। এই দুইটা বিষয় মেনে নিতে না পারার কারণে এখন যে ভারত করছে, আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশ তার ডিফেন্স লাইনের জন্য কোথা থেকে যুদ্ধ বিমান কিনবে, কোথা থেকে সে ট্যাঙ্ক কিনবে, কোথা থেকে সে অস্ত্র কিনবে, এগুলো তো ভারত কিনছে। আমরা তো এগুলো নিয়ে কোনোদিন কথা বলি না, এখানকার মিডিয়া নিয়ে এগুলো নিয়ে কথা বলে না যে ভারত কোথা থেকে রাফাল কিনছে, কোথা থেকে সাবমেরিন কিনছে বা কি করছে। আমাদের দেশ যখনই এই আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে অথবা টার্কিতে যাচ্ছে, চায়নাতে যাচ্ছে, তখনই ভারতীয় মিডিয়া এমনভাবে করছে যেন আমরা এগুলো নিয়ে এসে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব।
আমি আমার ডিফেন্স লাইনটাকে শক্তিশালী করতে চাই, আমি তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। প্রত্যেকটা দেশ তার ডিফেন্স নিয়ে তো সে হেলাফেলা করতে পারে না, আমি আমার ডিফেন্স শক্তিশালী করব। তার মানে এই না আমি ভারতের সাথে যুদ্ধ করতে চাই। কিন্তু ভারতীয়দের আচরণ, ভারতীয় মিডিয়ার যে রিপোর্টগুলো দেখলে মনে হয় যে আমরা এটা করছি। এই অস্থিরতার মূল কারণ হলো এই যে শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের পতন এবং বাংলাদেশে এই যে ভারতীয় যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের পতন ভারত মেনে নিতে না পারার কারণে এটা করছে। এবং এই মুস্তাফিজকে নিয়ে যে কাজটা করেছে, আমি মনে করি এটা বাংলাদেশের যদি আপনি জানেন না যে আইপিএল এ মুস্তাফিজকে কিন্তু আরো অনেকবার এরকম নিয়ে বসিয়ে রাখা হয়েছে, মানে সে ম্যাচ পায়নি। এটা খেলার কম্বিনেশন হিসেবে হতেই পারে। মুস্তাফিজ যদি ইনজুর থাকতো বা খেলার কম্বিনেশন অনুযায়ী যদি মুস্তাফিজ একটা ম্যাচও খেলতে না পারতো, তাতেও কোনো আপত্তি ছিল না। কিন্তু যেই অভিযোগটা তুলে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, এটা জাতিগতভাবে বাংলাদেশকে অপমান করা হয়েছে। এটা আমার অহংকারে, আমার সার্বভৌমত্বে আঘাত করা হয়েছে এবং এটার পরিষ্কার এবং সুস্পষ্ট জবাব বাংলাদেশের দেওয়া উচিত। আমাদের সরকার আপনার টেলিভিশন চ্যানেলে আইপিএল নিষিদ্ধ করেছে, আমি শুধু মনে করি এটা যথেষ্ট না। একই সাথে অন্যান্য ভারতীয় টিভি চ্যানেলগুলো যেন বাংলাদেশে আইপিএল দেখাতে না পারে এবং আমাদের মিডিয়া, আমি একজন মিডিয়া কর্মী হিসাবে আইপিএল কে টোটালি ব্ল্যাক আউট করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবার কাছে। ধন্যবাদ। জনাব এজাজ কবির, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। নির্বাচনের আর ঠিক 1 মাস বাকি রয়েছে। এই যে পরিস্থিতি, সেখানে আসলে নতুন যে দলই ক্ষমতায় আসুক না কেন নির্বাচনের পরে, তাদের সামনে আসলে কি করণীয় ভারতের ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। আমি এই খেলাটা দিয়ে শুরু করি। নিশ্চয়ই। বিবিসিতে রিপোর্টটা করেছে, আমাদের আজকে উপদেষ্টা যে কথাটা বললেন, সেখানে আমি যদি একটু মনোযোগ দিয়ে বিশ্লেষণ করি, 3টা পয়েন্ট বলেছে। একটা বলেছে বাংলাদেশ টিমে যদি মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে নিরাপত্তার আশঙ্কা একটা থাকবে। এইটার বিটুইন দ্য লাইন হোয়াট ইজ দ্য মেসেজ? আধিপত্য, মানে আমার কথা শোনো, আমি তোমার দাদা ভাই। তারপরে যদি দ্বিতীয়টা দেখি, বাংলাদেশ দলে যে সমর্থকরা আছে তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে তাহলে নিরাপত্তার আশঙ্কা আছে। তার মানে কি, আমরা বাংলাদেশিরা যদি খেলা দেখতে যাই, যদিও এখন ভিসার আদান প্রদান বন্ধ আছে, হয়তো বা খুলবে, কিন্তু আমরা আমাদের দেশের জার্সি পরে ওই দেশে হাঁটতে পারবো না। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আবার আধিপত্য, ডিপ্লোম্যাটিক আধিপত্য। লাস্ট, যেটা ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দি ফাইনাল মেসেজ অ্যান্ড দি অনলি মেসেজ, সেটা হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো খেলার সঙ্গে বাংলাদেশের ইলেকশনের সম্পর্কটা কি? তাহলে কি ভারত কি চায় না ইলেকশন বাংলাদেশে হোক, নাকি ভারত চাচ্ছে যে T20 ওয়ার্ল্ড কাপটা শেষ হওয়ার পর ইলেকশনটা হোক বা ইলেকশনটা একটু পিছিয়ে যাক? সো আমার কাছে এই 3টা মেসেজ যেটা মনে হচ্ছে যে এখানে তারা একটা স্ট্রং ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশকে একটা মেসেজ দিতে চাচ্ছে যে দেখো, তোমরা নিজেরা যত যাই মনে করো, যত যাই সার্বভৌমত্ব মনে করো, আমরা কিন্তু এখনো অখণ্ড ভারতে বিশ্বাসী, যেটা অতীতে জিয়াউর রহমানের আমলে ইন্দিরা গান্ধী বলেছিলেন। এখন যদি এই ক্রিকেট খেলার পার্সপেক্টিভটা বাদ দিয়ে, পলিটিক্যাল অ্যাঙ্গেলটা বাদ দিয়ে সম্পর্কের জায়গাটাতে যদি আসি, তাহলে সেই জায়গাটাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অ্যাসপেক্টে আমার দোষটা কী রে ভাই? বাংলাদেশি বিদায় এখানে কিন্তু মুসলিম ফোবিয়া বলে কিছু নাই, দেখছি না আমি। এখানে তারা একটা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের এগেনস্টে একটা মনতাত্ত্বিক যেই ইয়েটা তারা তৈরি করে নিয়েছে, সেইটার জায়গাটায় পুঁজিটা করে তারা এই কাজগুলি করছে। এবং কেন করছে? আচ্ছা, এখানে ইকোনমিক ফ্যাক্টর আছে। ইকোনমিক ফ্যাক্টরের মধ্যে আমাদের লস আছে, আমরা যদি বিশ্বকাপ ত্যাগ করি লস আছে, কিন্তু এর মানে এই না যে ইন্ডিয়ার লস নেই। ইন্ডিয়ারও হিউজ পরিমাণের লস আছে। এবং আমি আমার সমালোচক ভাইয়ের সঙ্গে আমি একমত যে আইপিএলটাকে ব্লক করে দেওয়া উচিত। এবং একই সাথে এই যে বাংলাদেশ বিদ্বেষী যে আচরণটা, মনোভাবটা করছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বিজেপির ইলেকশনের একটা পয়েন্ট জোগানোর একটা হিসাব আর কি। জি, রেজওয়ানুজ্জামান, আপনার কাছে এই ফাঁকে আরেকবার ফিরে আসতে চাই। সেটা হচ্ছে আইসিসির ব্যাপারে সবসময় একটা অভিযোগ ছিল যে সেখানে ভারতের আধিপত্য ক্রমেই বেড়ে চলেছে। এখনকার ঘটনায় কি সেই ধারণা আরেকটু বদ্ধমূল হচ্ছে?
ভারতের আধিপত্য তো অবশ্যই আছে, মানে আইসিসিতে এটা একদমই প্রমাণিত সত্য, এবং নানাভাবে সময় এটা প্রমাণ মিলেছে। এবং আজকে কিন্তু ক্রীড়া উপদেষ্টা সে বিষয়েও কথা বলেছেন। তিনি বলেছেন যে একটা খেলায় আসলে বাজারের উপর ভিত্তি করে কখনো হতে পারে না, যে নিয়ন্ত্রণটা আইসিসি ভারতের উপর যে পরিমাণ নির্ভরশীল মার্কেটিং এর ক্ষেত্রে, সেইটাকে কেন্দ্র করে কিন্তু আসলে আহ খেলাটার উপর কন্ট্রোল তারা করতে পারে, সেটা হতে পারে না। এবং সেটা আমিও একমত যে বিশ্বের অন্য যে কোনো খেলার গভর্নিং বডি আসলে যেভাবে স্বাধীনভাবে রিয়াক্ট করে কিংবা অ্যাক্ট করে, সেটা কিন্তু আসলে আইসিসি করে না। সেইটা প্রভাব আছে, এবং এই সিদ্ধান্তে কিছুটা হলেও প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে বাংলাদেশের বিশ্বকাপের এই ইস্যুতে সিদ্ধান্ত নিতে আইসিসির উপর প্রভাব ফেলছে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। অনেক ধন্যবাদ জনাব রেজওয়ানুজ্জামান, আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বাকি আলোচকদের সাথে পরের অংশের আলোচনাগুলো চালিয়ে যাব। এই ফাঁকে একটা বিরতিরও সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। ফিরে আসবো ডক্টর মির্জা গালিব আপনার কাছে। রাজনীতির প্রসঙ্গে আসতে চাই। জামাতে ইসলামের নেতৃত্বাধীন জোটের আসন ভাগাভাগি নিয়ে বেশ আলোচনা চলছে, এবং সবশেষ জামাতে ইসলামের আমির বলছেন যে কালকে বা পরশুর মধ্যে হয়তো এটি জানানো হতে পারে। অন্যদিকে এনসিপির তরফ থেকে আসিফ মাহমুদ শরীফ ভূঁইয়া বলছেন যে 30টি আসনে তারা প্রার্থী দিচ্ছেন। আসলে বিষয়টি কোন পর্যায়ে রয়েছে, আপনার দিক থেকে কতটুকু আপনার জানা রয়েছে, সেখান থেকে যদি শুরু করি। যে আমি যতটুকু এখন পর্যন্ত জানি, জামাত প্রায় সব মিলিয়ে 100-র মতো আসন ছাড়বে। তারা আগেও এটি বলেছে, এবং সেক্ষেত্রে তারা একটা এক্সটেন্ডেড জোট করার চেষ্টা করতেছে, যেখানে আপনার এনসিপি, তারপর অন্যান্য ইসলামিক দল, বেশ অনেক কয়েকটি ইসলামিক দল, তারপর কর্নেল অলির দল, তারা সবাই মিলে একটা সমঝোতায় আসবে। তো যেহেতু এই জোটটা অনেক বড় এবং অনেক কটা রাজনৈতিক দল একসাথে আছে, তো সেহেতু আসন ভাগাভাগিটা একটা কমপ্লেক্স বিষয়, এবং এটি আমি মনে করি যে জামাতের আমির আজকে যেভাবে বলছেন, আগামী 2-1 দিনের মধ্যে আমরা খুব ক্লিয়ারলি এই জোটটা দেখতে পাবো। এর পাশাপাশি আরেকটি ব্যাপারে বেশ কৌতূহল সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে জাতীয় সরকারের এক ধরনের প্রস্তাব, যেটা বিএনপিও একসময় বলেছে, তারা এখন বলছে ঐক্যমত্যের সরকার। জামাত ইসলামের আমিরও জাতীয় ঐক্যের সরকারের কথা না বলে তারা জাতীয় সরকার কথাটা সম্ভবত ব্যবহার করছেন। এক্ষেত্রে আসলে পরিকল্পনাটা কি, নাকি এটা এখনো আসলে খানিকটা বায়বীয় থেকে গেছে? আমার কাছে যতটুকু বিএনপি এবং জামাতের বক্তব্য থেকে মনে হয়, বিএনপি কিন্তু জাতীয় সরকারের একটা ধারণা তাদের 31 দফা কর্মসূচির মধ্যেই দিয়েছে, ওটা অনেক আগে, এবং জামাত রিসেন্টলি জাতীয় সরকারের কথা বলেছে। তো জাতীয় সরকারের দুইটা স্টাইল হইতে পারতো। একটা স্টাইল হলো, যখন আমরা অন্তর্বর্তী সরকার করলাম, তখন সকল রাজনৈতিক দল যদি এখানে এসে একসাথে পার্টিসিপেট করতো, তাহলে এটা একটা জাতীয় সরকার হইতো, এবং সেক্ষেত্রে নির্বাচনটা হয়তো আমরা আরো পিছিয়ে আরেকটু সময় নিয়ে সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে করতে পারতাম। কিন্তু সেই প্রপোজালে তখন রাজনৈতিক দলগুলো একমত হয় নাই, এবং আমার মনে হয় না যে রাজনৈতিক দলগুলো এখনো সেই জায়গায় আছে, কারণ আমরা অলরেডি একটা নির্বাচনী ট্রেনের মধ্যে উঠে পড়ছি এবং সামনে আমাদের নির্বাচন হবে। তো এখন বিএনপি এবং জামাত যে জাতীয় সরকার বলতেছে, এটার দুইটা চরিত্র হবে আমার কাছে মনে হয়। একটা চরিত্র হলো যে যেই দলই ক্ষমতায় আসুক, তারা হচ্ছে তার নিজের দলের এবং জোটের বাইরে আরো কিছু লোকজনকে তাদের সরকারে স্থান দিবে, যাতে করে সাধারণ জনগণের কাছে মনে হয় যে এইটা শুধুমাত্র একটা বা দুইটা দলের মনোপলি গভর্নমেন্ট না, জনগণের একটা পার্টিসিপেশন যেন থাকে। তো এটা বিএনপি আসলেও করবে, এটা জামাত আসলেও করবে। কিন্তু বিএনপি আসলে সরাসরি জামাত ইসলাম থেকে সেখানে লোক নিবে কিনা, কিংবা জামাত ইসলাম ক্ষমতায় আসলে বিএনপি থেকে লোক নিবে কিনা, এটা এখনো আমাদের কাছে পরিষ্কার না। এটার জন্য আমাদের ওয়েট করতে হবে, 1-2জন রিপ্রেজেন্টেটিভ হয়তো থাকতে পারে। কিন্তু আমি যদি সাইকোলজির জায়গা থেকে দেখি যে কেন বিএনপি বা জামাত এই জাতীয় সরকারের কথাটা বলতেছে, এটার একটা অন্যতম প্রধান কারণ হলো যে আমরা যেহেতু একটা লম্বা সময় অগণতান্ত্রিক সময়ের মধ্য দিয়ে আসছি, এবং বাংলাদেশের রাজনীতি এখন নতুনভাবে রিশেপ হইতেছে, জনগণের মধ্যে আগের সিস্টেমের ব্যাপারে ক্ষোভ আছে, এবং সেই সিস্টেম ফেইল করছে। তো এরকম একটা ফেইল জায়গা থেকে রাষ্ট্রকে যদি আমরা আবার রিকনস্ট্রাক্ট করতে চাই, এই রাষ্ট্র অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হবে। তো সেই চ্যালেঞ্জের টাইমটা যদি প্রবল প্রতিদ্বন্দ্বিতা থাকে সকল গ্রুপের সাথে, তাহলে সেটা আমাদেরকে জাতীয়ভাবে ভালনারেবল করে তুলবে। তার পরিবর্তে যদি সরকার এবং বিরোধী দল রেসপন্সিবল আচরণ করে, এবং সরকারে সবার একটু একটু পার্টিসিপেশন থাকে, এবং আমরা যদি একটা তুলনামূলকভাবে সহনশীল রাজনৈতিক পরিবেশ পাই, তাহলে আমাদের রিকনস্ট্রাকশনটা বেটার হবে। তো আমার বোধহয় এই জায়গা থেকে বিএনপির যে জাতীয় সরকারের আন্ডারস্ট্যান্ডিং, জামাতের যে জাতীয় সরকারের আন্ডারস্ট্যান্ডিং, এই দুইটাই আমাদের জন্য ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে অত্যন্ত ভালো উদ্যোগ, এবং তারা যদি সিম্বলিকভাবেও করে এটি, তারপর আমি মনে করি আমাদের সেটিকে ওয়েলকাম করা উচিত।
ধন্যবাদ। জনাব ইজাজ কবির, এই আলোচনা আবারও সামনে আসে যখন তারেক রহমানের সাথে জামাতের আমির ডক্টর শফিকের দেখা হয় এবং সেখানে একটা প্রসঙ্গ সামনে আসে যে সরকার গঠনের আগে যদি বিএনপিও এখানে বেরিয়ে আসে, সেক্ষেত্রে সরকার গঠনের আগে বিএনপি যাতে জামাতের সাথে আলাপ করে এই ব্যাপারটা নিয়ে। সেক্ষেত্রে বিএনপির এই জাতীয় সরকার বা ঐক্যমত্যের সরকারে জামাতের থাকার সম্ভাবনা কতটুকু? দেখেন, আগে একবার বলা হয়েছিল, তারপরে মাঝখানে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি কিছু টালমাটাল অবস্থা দেখা গিয়েছিল, জামাত অনেক শক্তিশালী অবস্থান নিয়ে নিয়েছিল, তখন তাদের আর একটা স্ট্যান্স দাঁড়িয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের ম্যাডাম জিয়ার জানাজা এবং আমাদের নেতা দেশে ফেরার পরে দেশের জনগণ যেভাবে তাদেরকে সম্বর্ধনা জানিয়েছে, এটার পরে জামাতের মাথায় একটু টনক নড়েছে, যার প্রেক্ষাপটে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই প্রস্তাবটা আসছে যে ইলেকশনের পরে এবং সরকার গঠনের আগে একটা মিটিং চাই এবং 5 বছর যেন দেশটা স্থিতিশীলতার দিকে এগিয়ে যায়, সেইভাবে যেন আমরা কাজ করি। কিন্তু এর আগে বিএনপি যখন ওই ঐক্য সরকারের ডাক দিয়েছিলেন, তখন খুব একটা সাড়া আমার মনে পড়ে না যে পাওয়া গিয়েছিল। যাই হোক, আমার এটা যদি হয় খারাপ হবে না, আমি বলবো না যে খুব ভালো হবে, কারণ গণতান্ত্রিক নেচার যেটা, সেটা হচ্ছে যে একটা বিরোধী দল থাকতে হয়। তারপরেও যদি জাতির স্বার্থে সব দল একত্রে হয়ে যদি থাকতে পারে, তো অবশ্যই সেটা ভালো হবে। কিন্তু আমার আশঙ্কাটা হচ্ছে যে যেই ইনফরমেশনটা দেওয়া হয়েছে যে 5 বছর যেন স্থিতিশীলতার সাথে চলতে পারে, এইটা আসলে কিসের মেসেজ, এইটা আমাকে একটু মানে চিন্তায় ফেলে আর কি। যে ইনকেস ধরেন কথার কথায় একটা আন্ডারস্ট্যান্ডিং হলো না, তাহলে জামাত কি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে? সেটা কি দেশের জন্য ভালো হবে? বা এই কথাটা বলতে জামাত কি বুঝিয়েছে যে একটা স্থিতিশীল চাই এবং ইলেকশনের পরে এবং সরকার গঠনের আগে একটা মিটিং চাই, এই জায়গাটা আসলে আমার মনে হয় জামাতকে একটু ক্লিয়ার করা উচিত। বেশ কিছু জরিপ সামনে আসছে একের পর এক নির্বাচনের আগে। আজকে 4টি সংস্থা একটা জরিপ করেছে, সেখানে প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি ইত্যাদি রয়েছে। তাদের হিসেবে বিএনপিকে ভোট দেবে 34%, আর জামাতকে দিবে 33%, মানে 1% মতন তফাতের কথা তারা বলছেন। এর বাইরে এনসিপির 7%-এর আশেপাশে। এই ধরনের জরিপ আসলে বিএনপিকে ভাবাচ্ছে কিনা? দেখেন, দীর্ঘ 17 বছর টকশোতে বহুবার বলে আসছি যে মানদণ্ড একটাই, সেটা হচ্ছে নির্বাচন। আইআরআই জরিপ করেছিল 70% পপুলারিটি আছে আওয়ামী লীগের, সেরকম 5,000, 10,000, 15,000, 20,000 স্যাম্পল নিয়ে একটা পার্সেন্টেজ বের করে আসলে প্রকৃত সাপোর্টটা বের করা সম্ভব না। তো জরিপ যাই বলে বলুক, সেটাতে আমার মনে হয় না ওরকম কোনো চিন্তার কোনো বিষয় বিএনপির জন্য আছে। আমরা বিএনপি যারা আছি, আমরা মনে করি যে এই বিচারের বিচারক জনগণ এবং সেটার মানদণ্ড ইলেকশন। ইলেকশন হলে আমরা সবাই স্পষ্ট হয়ে যাব যে আসলে কোন জরিপ সঠিক, কোন জরিপ সঠিক না। সো ওই জরিপ নিয়ে 10,000, 20,000-এর স্যাম্পলের জরিপ পার্সেন্টেজে করে ওই গণিত নিয়ে বিএনপির ওই রাজনীতি করে না এবং বিএনপি ওইটা নিয়ে অত ডিস্টার্বড না। ধন্যবাদ। জনাব পলাশ, এই প্রসঙ্গে যদি কিছু যোগ করার থাকে করতে পারেন। এর পাশাপাশি টেকনাফে যা হচ্ছে সেই ব্যাপারে একটু আলোচনা করতে চাই। একজন শিশু গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে, আরেকজনের মাইনের আঘাতে পা উড়ে গেছে আজকে। ফলে টেকনাফ সীমান্তে আমাদের মানুষের জন্য আসলে যে ধরনের অনিরাপত্তা তৈরি হচ্ছে, সেটার ব্যাপারে আসলে সরকারের কিছু করণীয় আছে কি? ধন্যবাদ। আমি আগের প্রসঙ্গে একটু বলি। দেখেন যে 36 জুলাইয়ের পরে বিএনপি বেশ স্পষ্ট করে বলেছিল যে আগামী নির্বাচনটা করার পরে আমরা যে নতুন যে সরকার হবে, সেই সরকারটা জাতীয় সরকার হবে এবং সেই সরকারে জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারী সবাই থাকবে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, মানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এরা সবাই থাকবে। কিন্তু সেই সময় জামাত এই মানে ডাকে সাড়া দেয়নি। তাদের হয়তো ধারণা হয়েছিল যে তারা এককভাবে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে। এখন এসে আমার কাছে মনে হয়েছে এখন যেই বাস্তবতায় জামাত এই
জাতীয় সরকারের কথা বলছে, তা আমার ব্যক্তিগত ধারণা যে নির্বাচন পরবর্তীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, এই 2 বছরে প্রশাসনের ভিতরে যে তাদের যে নেটওয়ার্ক বা যে এস্টাবলিশড বা মানে সেট আপ তৈরি করেছে, এইটা তারা সঠিকভাবে বা ঠিকভাবে রাখতে চায়। সেই রাখতে চাওয়ার কারণে তাদের মানে এই আগামী সরকারের একটা অংশ হওয়ার একটা আগ্রহ বা ইচ্ছা থাকতে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা। 2 নম্বর যেটা যেই জরিপের কথা বললেন, যেই জরিপটা ন্যারেটিভ নামে যেই সংগঠনটা, আমরা এদের আগেও জরিপ দেখেছি এবং পরবর্তীকালে এরা ছাত্র শিবিরের নিয়ে অনেকগুলো সেমিনার তারা করেছে, কাজে তাদের রাজনৈতিক অবস্থানটা অত্যন্ত পরিষ্কার। আপনি বললেন যে 1%, আবার তার সাথে আবার এনসিপির 7%, তার মানে এটা তারা 4টা সংস্থা মিলে হ্যাঁ করেছে। মানে এই যে যদি এটা হয় মানে এনসিপি আর যত জোট করে আছে, তো জোট এনসিপি এবং জামাতের 7 আর মানে যোগ হলে কিন্তু বিএনপি থেকে 6% তারা বেশি চলে যায়। তো এটা বাংলাদেশের বাস্তবতায় আমরা যেখানে আছি, এই বাস্তবতায় এটা মনে হয় না বা বিশ্বাসযোগ্য মনে হয় না। আপনি যে আলোচনাটাতে মানে প্রশ্নটা আমাকে সুনির্দিষ্টভাবে করেছেন, আমি এটা নিয়ে কথা বলতে চাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি এই অঞ্চল নিয়ে যেহেতু সাংবাদিকতা করি, দেখেন গতকাল যে ঘটনাটা ঘটেছে যে আপনার মানে রোহিঙ্গা যে বিদ্রোহী গোষ্ঠীগুলো, তাদেরকে তারা ধাওয়া দিয়েছে, তারা চলে এসছে, আসার পরে বিজিবি সেখানে তাদের গুলিতে একটা শিশু, সেই শিশুটা গুলিবিদ্ধ হয়েছে এবং সে এখন আইসিইউতে আছে। এবং আজকে একজনের পা উড়ে গেছে, একজন জেলে, সে সীমান্ত নদীতে খাল, ওটা আসলে নদীও ঠিক না, একটা খালের মতো আর কি, সেই জায়গাটাতে উড়ে গেছে। তো প্রশ্নটা হলো যে এই ঘটনাটা কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি। এই আরাকান প্রথমের দিকে মিয়ানমার আর্মি, তারপরে আরাকান আর্মি সীমান্তে দখল নেয়ার পর থেকে ক্রমাগত তাদের গুলি বাংলাদেশের ভিতরে আসছে, তাদের গুলিতে বাংলাদেশের জনগণ মানে নিহত হচ্ছে, কখনো আহত হচ্ছে, বাংলাদেশের মানুষের মানে গবাদি পশু মারা যাচ্ছে, তাদের ক্ষেত ধ্বংস হচ্ছে, তাদের বাড়িঘর উড়ে যাচ্ছে। এই ঘটনাগুলো কন্টিনিউয়াসলি ঘটছে, অথচ দুর্ভাগ্যজনকভাবে আমার দেশের সীমান্ত রক্ষী বাহিনী, আমার যে অন্য দেশ রক্ষা বাহিনী, তাদের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক। এই যে ঘটনাটা ঘটেছে আজকে, মানে অলরেডি মানে 2টা দিন পার হয়ে গেছে, বাংলাদেশ কিন্তু এর একটা কোনো প্রতিবাদ জানায়নি। এখন বলবে যে বাংলাদেশ আরাকান আর্মির সাথে কিভাবে প্রতিবাদ জানাবে? আরাকান আর্মি তো মানে রাষ্ট্র না, তাকে প্রতিবাদ জানাবে কি করে? কিন্তু আমাদের যে মানে মানে পররাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা, তারা কিন্তু জোর দিয়ে বলেছেন যে আরাকান আর্মির সাথে আমাদের যোগাযোগ আছে, আমাদের কথাবার্তা চলছে। তাহলে এই রাষ্ট্রটা যদি একটা বিদ্রোহী গোষ্ঠীকে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমার সার্বভৌমত্ব কোথায়? আমি আরাকান আর্মি গুলি করছে, কন্টিনিউয়াসলি আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। আমরা তাদের লোক যখন আসছে, আমরা তাদেরকে জামাই আদরে আবার তাদের হাতে তুলে দিচ্ছি। তো এই যে নতজানু পররাষ্ট্রনীতি, আমরা মুখে বলছি আমরা 7 সিস্টার্স ভাগ করে দিব, আমরা মিয়ানমার অস্থিতিশীল করব, এই করব, কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হলো যে এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন বাংলাদেশে সেখানে আজকে 1.5 লক্ষ রোহিঙ্গা, আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা, তিনি তার প্রথম ডেজিগনেশনটা কি ছিল? তিনি হাই ভ্যালু রোহিঙ্গা বিষয়ক রিপ্রেজেন্টেটিভ। 1.5 বছরে তিনি কি করেছেন? 1.5 বছরে কিছু মানে সম্মেলনের আয়োজন করা ছাড়া 1.5 বছরে তার কোনো অর্জন নাই। কিন্তু পরবর্তীকালে তিনি একের পর এক তার প্রমোশন হয়েছে এবং সর্বশেষ তাকে আমরা মানে স্বরাষ্ট্র উপদেষ্টা করার প্রস্তাবও আমরা দেখতে পেলাম। এবং তিনি আজকে দেখেন, তিনি বললেন যে ফিলিস্তিনে যে আমেরিকার নেতৃত্বে যেই মানে বাহিনী প্রেরণ করা হবে, সেখানে বাংলাদেশ অংশ নেবে। যে বাংলাদেশ তার নিজের দেশের নাগরিককে রক্ষা করতে পারছে না, সেখানে সে তাকে আজকে আমি ওইখানে নিতে যাচ্ছি। অথচ বাংলাদেশ তো জাতিসংঘের আওতায় ছাড়া বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে কখনোই বিদেশে সৈন্য প্রেরণ করে না। নির্বাচনের মাত্র 2 মাস আগে কেন, কার স্বার্থে, কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া, নিরাপত্তা সংশ্লিষ্টদের দেশ মতামত ছাড়া এই সিদ্ধান্তটা আমাকে নিতে হলো? তো এই যে জায়গাটা আমরা তৈরি করছি, এই জায়গাটা কিন্তু আমাদের ভয়াবহ একটা নিরাপদ মানে রাষ্ট্রকে অনিরাপদ তৈরি করে ফেলছে। এবং ক্রমাগতভাবে এই আমাদের দুর্বলতার কারণে আরাকান আর্মি
একটা আশকারা পাচ্ছে। তারা দেখছে যে তারা কন্টিনিউয়াসলি যা করছে আমরা কোনো জবাব দিচ্ছি না। ধন্যবাদ। আরো একটি বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। ডক্টর মির্জা গালিব, আপনার কাছে ফিরে আসতে চাই। আজকে টিআইবির তরফ থেকে একটি সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে এই মুহূর্তে অনেক উপদেষ্টারা চলছেন আসলে আমলাদের নিয়ন্ত্রণে, এবং উদাহরণ হিসেবে তারা বেশ কিছু আইন, বিশেষ করে পুলিশ কমিশন নিয়ে এখন পর্যন্ত যে পুলিশ কমিশনের সিদ্ধান্তগুলো দেয়া হয়েছিল বা পরামর্শগুলো দেওয়া হয়েছিল সেগুলো না মেনে আইনের দিকে যাওয়া হয়েছে, সেই উদাহরণগুলো তারা সামনে টেনেছেন। আসলে এটাকে আপনি কতটুকু সত্যি মনে করেন? না, এটা এটা ট্রু। দেখেন, দুইটা জায়গায় জুলাইয়ের পরে খুব বড় ধরনের পরিবর্তন হয় নাই। একটা হলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, যেটাকে আমরা প্রশাসন বা আমলাতন্ত্র বলি, এবং আরেকটা হলো আমাদের মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন। তো তার ফলে এই দুইটা প্রতিষ্ঠানেরই নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রচুর আপনার সন্দেহ আছে। বিশেষ করে আরেকটা খবর যদি আপনি দেখেন, খুব সম্ভবত আজকেই, যে সরকার একটা কমিটি করেছিল যে কিভাবে বিগত 3টা নির্বাচনে আপনার কারচুপি হয়েছে। তো সেই কমিটি একটা খুব লম্বা চওড়া তারা ইনভেস্টিগেশন করতে পারে না সময়ের অভাবে, কিন্তু তারা এটা বলছে যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সরকারের টপ অফিসিয়াল এবং হচ্ছে আপনার পুলিশের অধীনস্থ গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর অধীনস্থ গোয়েন্দা সংস্থা, এরা সবাই একত্রিত হয়ে এই নির্বাচন ম্যানিপুলেট করছে। তো এখন তো আমরা একটা তুলনামূলকভাবে নিরপেক্ষ সরকারে আছি। এই সরকার নিজে ইলেকশন ম্যানিপুলেট করবে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু সরকারের অ্যাডমিনিস্ট্রেশন, যারা সরকারের মধ্যেই সরকার, এবং বিশেষ করে ডিজিএফআই থেকে শুরু করে যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তাদের ভূমিকা কি হবে সেটি নিয়ে কিন্তু জনমনে এখনো বড় ধরনের প্রশ্ন আছে। তো আগামী নির্বাচনে যাতে এই ভেস্টেড গ্রুপগুলো জনগণের স্বার্থের বিপক্ষে গিয়ে কোনো ভূমিকা পালন করতে না পারে, সেই জায়গায় আমাদের সবাইকে ভিজিল্যান্ট থাকতে হবে। তো এর সাথে আমি একটু আগের প্রসঙ্গে একটু অ্যাড করি, জাতীয় সরকার নিয়ে একটু যোগ করি এখানে। তো যেটা এজাজ ভাই এবং মেহেদী ভাই বলতেছেন যে বিএনপির পক্ষ থেকে একটা জাতীয় সরকারের প্রপোজাল ছিল এবং জামাত না করছে, বিষয়টা আসলে এরকম কখনোই ছিল না। বিএনপি নীতিগতভাবে একটা জাতীয় সরকারের কথা বলছে। তারা যখন 31 দফা কর্মসূচি, হাসিনার পতনের আগ থেকেই তারা একটা জাতীয় সরকারের কথা বলছে, কিন্তু সেই জাতীয় সরকারের আইডিয়া নিয়ে বিএনপি অন্যান্য রাজনৈতিক দলের সাথে কখনোই কোনো সিরিয়াস আলোচনা করে নাই। বাইল্যাটারাল আলোচনাও করে নাই, মাল্টিল্যাটারাল আলোচনাও করে নাই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। তো এটা এক ধরনের নীতিগত আলাপ আলোচনার জায়গা। আবার জামাতও যখন এখন জাতীয় সরকারের কথা বলতেছে, তারাও কিন্তু বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে জাতীয় সরকারের একটা রূপরেখা নিয়ে কোনো সিরিয়াস আলাপ আলোচনা করে নাই। তো এটা তুলনামূলকভাবে মনে হচ্ছে যে দুই রাজনৈতিক দলই চাইতেছে যে তারা যদি ক্ষমতায় জিতে আসে তখন বাকিদেরকে কিছুটা স্পেস দিবে, এবং ইটস নট ব্যাড, আমি এটা সমালোচনা খুব বেশি করব না, কিন্তু এইটুকুই ছিল। সিরিয়াস আলোচনা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নাকচ হয় নাই। জাতীয় সরকারের একটা সিরিয়াস আলোচনা শুধু ছিল, সেটা হলো যে আগস্টের 5 তারিখের পরে যখন সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে, তখন এনসিপির যারা নেতৃবৃন্দ, নাহিদরা, তাদের পক্ষ থেকে একটা জাতীয় সরকারের আলাপ আলোচনা নিয়ে জামাত এবং বিএনপি উভয় রাজনৈতিক দলের সাথেই কথা বলা হয়েছিল যে নিরপেক্ষ ইন্টারিম গভর্নমেন্ট না হয়ে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে একটা ইনক্লুসিভ জাতীয় সরকার হতে পারে কিনা। এবং তখন বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি কিন্তু এটাতে এগ্রি করে নাই, কারণ তাদের মাথায় ছিল এই সরকারটা যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা শর্ট সরকার হয়। ধন্যবাদ। জনাব পলাশ, এই যে নতুন সরকার সামনে আমরা পেতে চলেছি নির্বাচনের পরে, তারা আসলে এই যে সামরিক বেসামরিক আমলাতন্ত্র, যেটা আসলে এতদিন ধরেই সরকারের উপরে এক ধরনের বড় প্রভাব রেখে এসেছে, তাদের কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে বিগত যে ফ্যাসিবাদী রেজিম আওয়ামী লীগের, এই ফ্যাসিবাদটা কিন্তু শুধুমাত্র দলগতভাবে আওয়ামী লীগ করে নাই। এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে কিন্তু আমলাতন্ত্র, সব ধরনের আমলাতন্ত্র। আপনি বলেন বিচার বিভাগ বলেন, আপনি ডিফেন্স ফোর্সেস বলেন, পুলিশ বলেন, বা সিভিল প্রশাসন বলেন, সব জায়গা থেকে কিন্তু এইগুলো করা হয়েছে। এবং একটা পর্যায়ে গিয়ে তারা আওয়ামী লীগের রাজনৈতিক শক্তিকে তারা কিন্তু একেবারে উপেক্ষা করেছে, যে তোমরা না, আমরাই শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছি, ক্ষমতায় রাখছি। তো সেই যে জায়গাটা, সেই আমলাতন্ত্রের মধ্যে যে 36 জুলাইয়ের পরে যে ব্যাপক পরিবর্তন হওয়া দরকার ছিল, সেই পরিবর্তনটা কিন্তু হয় নাই। আমরা দেখলাম পুলিশ বাহিনী সংস্কার নিয়ে আপনি কথা বলেছেন, গালিব ভাইও কথা বলল। পুলিশ বাহিনী এবং অন্যান্য জায়গায় আমরা একটা পর্যায়ে গিয়ে যারা বিগত সরকারের সময় রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়ে যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাদের কিছু কিছু লোককে আবার আমরা ফিরিয়ে আনতে দেখলাম।
কিন্তু যারা ফিরে এসেছে তাদেরকে রহস্যজনক কারণে তাদেরকে কিন্তু পদায়ন করা হয়নি, তাদের অধিকাংশকেই কিন্তু ওএসডি করে রাখা হয়েছে। এই যে ওএসডি করে রাখা হয়েছে তার পেছনে কিন্তু একটা অন্য ধরনের একটা ইয়ে আছে, কারণ ওই সময়টাতে বেসিক্যালি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি আর অন্যান্য যারা অন্যান্য রাজনৈতিক দলের যারা তারা ওই যে যেটাকে বলে যে গুপ্ত পরিচয় চেঞ্জ করে তারা কিন্তু আওয়ামী লীগ সেজে তারা তাদের অবস্থানটাতে ছিল, যার জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়নি। এখন যে প্রক্রিয়াটা হয়েছে এই প্রক্রিয়াটা কিন্তু ওই জায়গায় যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি যে কারা আসলে গুপ্ত, কারা সুপ্ত, কারা বা কোন জায়গাটাতে, তাহলে সংস্কার করা কিন্তু খুব কঠিন এবং নিয়ন্ত্রণ করা খুব কঠিন। জনাব ইজাজ কবির যদি আর কিছু যোগ করার থাকে। যে এটা কি শেষ সময়? শেষ সময়। আচ্ছা, দুটো পয়েন্টের আমি কথা বলবো। একটা হচ্ছে আমার সহ আলোচক যিনি কথা বলছিলেন টেকনাফ নিয়ে, অফ দ্য রেকর্ড একটা আমি যেটা ইনকোয়ারি জানতে চেয়েছিলাম যে রোহিঙ্গাদের ইস্যুতে জিয়াউর রহমান আমলে কি হয়েছিল, যেটা তবারক হোসেন সাহেবরে দিয়ে একটা মেসেজ পাঠানো হয়েছিল। সেই একই মেসেজ আমাকে আমার এক ছোট ভাই, আমার কলিগ রেদওয়ান আহমেদ রানজিব ব্যারিস্টার, সেও আমাকে এখন মেসেজ করে বলতেছে যে আপনি এটা বলেন। তো সেটা হচ্ছে কি হলো যে তখন যেটা বলা হয়েছিল যে তোমরা হয় ফিরিয়ে নাও, আর নয় তারা যদি কোনোভাবে আবার ফেরত আসে, সশস্ত্র হোক বা বিনা অস্ত্রে হোক, সেটা আমরা কন্ট্রোল করতে পারবো না। কিন্তু বর্তমানে আপনাকে আমি জাস্ট একটু যোগ করি, মিয়ানমারকে বোঝাতে হবে যে রোহিঙ্গারা তার সীমানার বাইরে থাকা বেশি ক্ষতিকর, বরং সীমানার ভিতরে থাকা কম ক্ষতিকর। এটা এই মেসেজটা যদি মিয়ানমারকে বিশ্বাস করাতে পারেন তাহলে যেটা হয়েছে যে আমরা এটা করতে পারছি না, কারণ এই দীর্ঘ 17 বছরে আমরা যেই আমাদের ডিফেন্সের যেই লসটা দেখেছি বা যে কম্প্রোমাইজটা দেখেছি, এটার জন্য হয়তো আমরা করছি না, যার জন্য আমাদের ডিফেন্সটা আরো স্ট্রং করতে হবে, যেটা স্ট্রং করতে গেলে আমাদের আবার কিছু বাধা আছে। শেষ মুহূর্তে শুধু আমি একটাই কথা বলতে চাই রিগার্ডিং দ্য ইলেকশন, যেটা হচ্ছে অতীতে আমরা ইলেকশনে কারচুপি দেখেছি, রাতের ভোট দিনে দেখেছি, অনেক কিছু দেখেছি, বাট সেগুলা মাথায় রেখে এখন যে আমাদের একটা নতুন ফর্ম শুরু হয়েছে যে বিদেশে যারা আছেন তাদের এই ভোটটা কাউন্ট করা হবে, সেই জায়গাটা এই পোস্টাল ব্যালটটা সরকার যেন ঠিকমতো কন্ট্রোলে রাখে এবং এই পোস্টাল ব্যালটটা যেন যার কাছে কনসার্ন ভোটারের কাছেই যেন থাকে এবং এই কনসার্ন ভোটাররা যেন তাদেরকে জানানো হয়, সচেতন করা হয় যে এটা কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। না হলে এটা কিন্তু আলাদা একটা পথ হয়ে আসতে পারে ইলেকশন কারচুপির একটা পন্থায়। যেরকম আমরা অলরেডি ফেসবুকে কিছু দেখতে পাচ্ছি, কতটুকু অথেন্টিক আমরা জানি না। বাহরাইনে দেখা যাচ্ছে যে একটা গোষ্ঠী মিলে অনেকের ব্যালট পেপার একসঙ্গে নিয়ে সিল মারছে। সো এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস এবং এটা ইটস নট এ গুড সাইন ফর দ্য ইলেকশন। তাহলে পোস্টাল ব্যালটগুলি সিকিউরড এবং যারা পোস্টালে ব্যালট দিবেন তাদেরকে সচেতন করা উচিত যে এই ব্যালটগুলি তারা অন্য কারো কাছে দিতে পারবেন না। তো আদারওয়াইজ এটা কিন্তু ইলেকশনে একটা বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি নিয়ে আসতে পারে আর কি। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।